লাস্ট ক্লাসে আমরা যেটা করেছিলাম যে প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্কে কিভাবে আমরা শুধুমাত্র সেডিমেন্টেশনের মাধ্যমে, গ্র্যাভিটেশনাল সেটেলমেন্টের মাধ্যমে পানিতে থাকা লার্জার সাসপেন্ডেড পার্টিকেল গুলো রিমুভ করা যায় এবং সেগুলো ডিজাইন প্যারামিটার গুলো কি কি, আই মিন সেটলিং এফিসিয়েন্সি কিভাবে কন্ট্রোল করা যায় সেই জিনিসটা আমরা দেখেছি। এরপরে প্লেন সেডিমেন্টেশন প্রসেসের পরে যে সমস্ত লার্জার পার্টিকেল গুলো থাকে সেগুলো পানি থেকে রিমুভ করার জন্য আমরা যেটা করে থাকি সেডিমেন্টেশন উইথ কোগুলেশন, সেটাও আমরা কিছুটা ডিসক্রাইব করেছিলাম লাস্ট ক্লাসে। সেডিমেন্টেশন উইথ কোগুলেশন বলতে হচ্ছে পানিতে যে সমস্ত ফাইন পার্টিকেল গুলো থাকে, স্পেশালি ন্যানো পার্টিকেল গুলো, যেগুলোর পার্টিকেল সাইজ খুবই ছোট, সাসপেন্ডেড কন্ডিশনে থাকা, ডিজলভ পার্টিকেলের কথা আমরা বলছি না, সাসপেন্ডেড কন্ডিশনে থাকা অবস্থায় সেগুলো কিন্তু থিওরিটিক্যালি সেডিমেন্টেশন ট্যাঙ্কে যদি আমরা লং টাইম পার্টিকেলকে রিটেইন করতে পারতাম, মানে রেখে দিতে পারতাম, তাহলে সেগুলো সেটেলমেন্ট কিছুটা হলেও হওয়ার কথা। কিন্তু দেখা যায় যে একটা হচ্ছে টাইমের কনস্ট্রেইনের কারণে, মানে সেডিমেন্টেশন ট্যাঙ্কে আমরা সাধারণত 3 থেকে 4 ঘন্টা পর্যন্তই পানিকে রিটেইন করতে পারি, সেভাবেই ডিজাইন করা হয়। আরেকটা হচ্ছে যে খুব বেশি আর সব পার্টিকেলের সেটেলমেন্ট ভেলোসিটি কিন্তু সমান হয় না। কিছু পার্টিকেলে যেগুলো হচ্ছে খুবই ছোট, 50 মাইক্রোমিটারের থেকে ছোট ন্যানো পার্টিকেলের কাছাকাছি সাইজ, সেগুলো সেটলিং ভেলোসিটিও খুব কম হয়। তো সেটলিং ভেলোসিটি খুব কম হলে সেখানে আসলে সেটেলমেন্টে লং টাইম লাগবে, আমাদের কতক্ষণ রিটেইন করা সম্ভব হয় না। আর কিছু সাবস্টেন্স যেগুলো হচ্ছে কলোয়েডাল সাবস্টেন্স, কলোয়েডাল সাবস্টেন্স কিন্তু পানিতে ডিসপার্স কন্ডিশনে থাকে, সেটা আমরা জানি। কলোয়েডাল সাবস্টেন্সের ইয়াটা একটু যদি দেখাই, তোমাদের আশা করি কলোয়েডাল সাবস্টেন্স পানিতে কিভাবে থাকে সেটা খেয়াল আছে। কলোয়েডাল সাবস্টেন্স গুলো পানির মধ্যে ডিসপারশন মিডিয়ামের মধ্যে এভাবে করে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে। তো এই ধরনের সাবস্টেন্স গুলো, সেগুলো কিন্তু কলোয়েডাল সাবস্টেন্স হচ্ছে কমপ্লিটলি রিমুভ হয় না। আর যেগুলো ফাইন পার্টিকেল, যেগুলো সেটলিং ভেলোসিটি কম, সেগুলোর রিমুভাল এফিসিয়েন্সি সেডিমেন্টেশন ট্যাঙ্কে, প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্কে হচ্ছে খুব কম থাকে। তো সেটার জন্যই আমরা যেটা করে থাকি হচ্ছে, সেটা হচ্ছে সেডিমেন্টেশন উইথ কোগুলেশন। এখন লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে কলোয়েডাল পার্টিকেল গুলো এই যে পানিতে ওয়েল ডিস্ট্রিবিউটেড কন্ডিশনে, ডিসপার্স কন্ডিশনে থাকে, সেটা কেন থাকে সেটা আমরা দেখেছি লাস্ট ক্লাসে। তো পানিতে যদি ইন্ডিভিজুয়াল কলোয়েডাল পার্টিকেল আমরা দেখি, ইন্ডিভিজুয়াল কলোয়েডাল পার্টিকেল গুলো আসলে এই ফর্মে থাকে। এখানে দুইটা কলোয়েডাল পার্টিকেল পাশাপাশি ছবি দেখানো আছে, একটা কিন্তু না। তো কলোয়েডাল পার্টিকেল গুলো যেটা হয়, যদিও কলোয়েডাল পার্টিকেল আসলে কমপ্লিটলি চার্জ পার্টিকেল না, কিন্তু এটার সারফেসে একটা স্টেশনারি নেগেটিভ চার্জ নিয়ে থাকে। পানির মধ্যে যখন থাকে কলোয়েডাল পার্টিকেল গুলো, তার সারফেসে একটা, সেই জন্য সারফেসে কিন্তু চার্জগুলো দেখানো হয়েছে। খেয়াল করো, আমরা কিন্তু চার্জ পার্টিকেলের চার্জটা মাঝখানে দেখাই, কিন্তু এই পার্টিকেলের তা না, সারফেসে একটা চার্জ থাকে। তো এই চার্জের কারণে পানির মধ্যে যেহেতু এটা চার্জ একটা লেয়ার থাকছে চারপাশে, সেই জন্য বাল্ক সলিউশনে যখন কলোয়েডাল পার্টিকেল গুলো থাকে, পানির মধ্যে প্রচুর ডিজলভ সাবস্টেন্স থাকে, সেটার মধ্যে ক্যাটায়ন গুলো অপোজিট অপোজিট অ্যানায়নের প্রতি অ্যাট্রাকশনের কারণে ক্যাটায়ন গুলো কি হয়, এই কলোয়েডাল সাবস্টেন্সের চারপাশে এসে জমা হতে থাকে। তবে এই যে যেই আয়নিক ক্লাউড লেয়ারটা বা বাউন্ডারি লেয়ারটা তৈরি হয় অন্য অপোজিট কাউন্টারেক্ট আয়নের, সেটার যে বাউন্ডারি লেয়ারের চারপাশে আয়নের ডেন্সিটিটা কাছাকাছি বেশি থাকে, আর যত দূরে থাকে তত কিন্তু ডেন্সিটিটা, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু দূরে দূরে আছে। আর যেটা হচ্ছে যে লেয়ারটা একদম কলোয়েডের কাছে আছে, সেই লেয়ারে হচ্ছে আয়নের ডেন্সিটি হচ্ছে বেশি। এইভাবে করে কলোয়েডাল পার্টিকেল গুলো একটা সিঙ্গেল পার্টিকেল হিসেবে না থেকে একটা তার সাথে চারপাশে একটা আয়নিক ক্লাউডের একটা বাউন্ডারি সহ এক্সিস্ট করে পানির মধ্যে। তো এই ধরনের দুইটা পার্টিকেলকে যদি আমরা সামহাউ কাছাকাছি আনতে চাই, মানে আমাদের কিন্তু এটা করলেই হতো যে আসলে কলোয়েডাল পার্টিকেল ছোট, সেটলিং ভেলোসিটি নাই বললেই চলে, তো এগুলোকে যদি আমরা কাছাকাছি আনতে পারতাম, একটা আরেকটার সাথে অ্যাটাচড হতে পারতো, তাহলেই কিন্তু তার সেটলিং ভেলোসিটি বেড়ে যেত, আমরা ইভেন প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্কেই কিন্তু ওগুলো রিমুভ করতে পারতাম। কিন্তু কলোয়েডাল পার্টিকেল গুলো এই ধরনের বাউন্ড লেয়ার সহ দেখা যায় যে কখনোই তারা একটা আরেকটার সাথে স্টিক হয় না, মানে একসাথে অ্যাটাচড হয় না। অ্যাটাচ না হওয়ার পিছনে কারণ এই দুটো বাউন্ডারি, এরকম যখন বাউন্ডারি লেয়ার নিয়ে দুইটা কলোয়েডাল পার্টিকেল একটা আরেকটার কাছাকাছি আসতে চায়, তখন দেখা যায় যে তার মধ্যে দুইটা ফোর্স কাজ করে। একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটা রিপালসিভ ফোর্স একটা কাজ করে, আর একটা হচ্ছে ভ্যান der Waals ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফোর্সটা কেন কাজ করবে? এই ধরনের বাউন্ডারি লেয়ার সহ দুইটা কলোয়েডাল পার্টিকেল যখন একটা আরেকটার মধ্যে ঢুকে যেতে চাইবে, মানে সহজভাবে যদি বলি, অথবা আমরা ইঞ্জিনিয়ারিং টার্ম হচ্ছে ডিফিউশন হবে, মানে এই বাউন্ডারি লেয়ারটা যখন আমি যদি স্টিয়ারিং করতে থাকি, তখন কি হবে, বাধ্য হবে যে পার্টিকেল গুলো কাছাকাছি চলে আসতে, এবং এই ধরনের বাউন্ডারি লেয়ার গুলো একটা একটার ভিতরে ডিফিউজ হয়ে যাবে। ডিফিউজ হওয়ার কারণে তখন এখানেও আছে হচ্ছে পজিটিভ ক্যাটায়ন, এখানেও আছে পজিটিভ ক্যাটায়ন, দুইটা কি করবে, একটা একটাকে ইলেকট্রোস্ট্যাটিক্যালি রিপালশন হবে, রিপালশনের কারণে আবার সেগুলো দূরে সরে যাবে।
কিন্তু সাইমালটেনিয়াসলি একই সাথে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন একটা উইক একটা অ্যাট্রাকটিভ ফোর্সও কাজ করে। উইক অ্যাট্রাকটিভ ফোর্সে কিভাবে কাজ করবে, এইখানে দুটো যখন করিডর পার্টিকেল কাছাকাছি আসছে, এই পার্টিকেলের যে নেগেটিভ চার্জ সেটাও কিন্তু এই পার্টিকেলের সারাউন্ডিং মানে বিশেষ করে দূরের যে বাউন্ডারি লেয়ারে যেই ক্যাটায়ন গুলো আছে সেগুলোকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। তো সেখানে কিন্তু একটা অ্যাট্রাকটিভ ফোর্সও কাজ করবে অপোজিট কাউন্টারেক্ট আয়নের মধ্যে। আর যখন ডিফিউশন হবে তখন চারপাশে থাকা পজিটিভ ক্যাটায়ন গুলোও কিন্তু একটা একটাকে রিপালশন করবে। তো এই ধরনের রিপালসিভ এবং অ্যাট্রাকটিভ ফোর্স দুইটাই কাজ করবে। কিন্তু দেখা যায় যখন পানিতে নর্মালি যখন পানিতে থাকে তখন কিন্তু হচ্ছে সেটা কি থাকে, তখন এখানে ডোমিনেটিং ফোর্সটা হয় ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্স, যার কারণে রিপালশনটাই ডোমিনেটিং ফোর্স হওয়ার কারণে কোনোভাবেই পার্টিকেল গুলো কিন্তু একটা আরেকটার কাছাকাছি আসে না এবং পার্টিকেল সাইজ ছোটই থেকে যায়। পার্টিকেল সাইজ কোনোভাবেই আমরা বড় করতে পারি না, যতই আমি স্টিয়ারিং করি না কেন, মিক্সিং করি না কেন, চেষ্টা করলেও কলোয়েডাল পার্টিকেল গুলো এইভাবে ডিসপার্স কন্ডিশনেই কিন্তু পানির মধ্যে থেকে যাচ্ছে। এটা হচ্ছে সমস্যা। তো এইটাকে যদি আমরা গ্রাফিক্যালি, আমি লাস্ট ক্লাসে এটা দেখিয়েছিলাম যে কিভাবে আসলে এই যে ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্স এবং ইলেকট্রোস্ট্যাটিক যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটা কাজ করে। তো আমি একটু আবার রিপিট করছি, যারা যদি বুঝতে অসুবিধা হয় কিন্তু সাথে সাথে বলো। এই গ্রাফটা তোমাদের আসতে পারে কিভাবে কলোয়েডাল স্ট্যাবিলিটি উইথ ডিসটেন্স কিভাবে চেঞ্জ হয় এই যে ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্স এবং অ্যাট্রাকটিভ ফোর্সটা। এখানে তিনটা গ্রাফ দেখা যাচ্ছে। এখানে ডটেড লাইন দিয়ে উপরে যে কার্ভটা সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনটা কিভাবে কলোয়েডাল পার্টিকেলের ডিস্টেন্সের সাথে সাথে চেঞ্জ হয়। নিচের যে ডটেড লাইনের গ্রাফটা আছে সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্সে কিভাবে ডিস্টেন্সের সাথে সাথে চেঞ্জ হয়। আর সলিড লাইন দিয়ে যেটা দেখানো আছে সেটা হচ্ছে নেট ফোর্স, মানে পার্টিকেল দুটার উপরে যদি দুটা পার্টিকেল কাছাকাছি কন্টাক্টে আসার চেষ্টা করে তখন তার উপরে নেট যেই ফোর্সটা কাজ করবে সেই নেট ফোর্সটা কিরকম হবে সেটা এখানে সলিড লাইনে ডায়াগ্রাম দিয়ে দেখানো আছে। তো এই এক্সেসে হচ্ছে ফোর্স ডায়াগ্রাম বা ইন্টারঅ্যাক্টিভ যে এনার্জিটা কাজ করছে সেই ডায়াগ্রামটা। আর এখানে যেহেতু দুই ধরনের ফোর্স আছে মানে রিপালসিভ এবং অ্যাট্রাকটিভ ফোর্স, তো আমাদের এখানে সাইন ইউজ করতে হচ্ছে। তো এখানে সাইন বলতে রিপালসিভ ফোর্সকে পজিটিভ হিসেবে এই গ্রাফে দেখানো হয়েছে আর অ্যাট্রাকটিভ ফোর্সে নেগেটিভ হিসেবে দেখানো হয়েছে অ্যাট্রাকটিভ ফোর্সের ডায়াগ্রামে। আর হরিজন্টাল এক্সিসে দেখানো আছে হচ্ছে ডিসটেন্স বিটুইন দ্য পার্টিকেল। তো প্রথমে যদি আমরা ইয়াটা দেখি, অ্যাট্রাকটিভ ফোর্সটা দেখি, আমরা দেখবো হচ্ছে ডিসটেন্স আসলে কি হবে। ডিসটেন্স হচ্ছে কমবে, মানে শুরুতে যখন পার্টিকেল গুলো দূরে দূরে থাকবে তখন তো ডিসটেন্স বিটুইন দ্য পার্টিকেল যখন অনেক বেশি তখন আমরা দেখতে পাচ্ছি কোনো ফোর্সই কাজ করছে না। যখন পার্টিকেল গুলো কাছাকাছি আসার চেষ্টা করবে তখন অ্যাট্রাকটিভ ফোর্স, ডিসটেন্স যত কমছে তত কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্সটা বাড়ছে। এই যে গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যত ক্লোজ ডিসটেন্সে আসছে পার্টিকেল গুলো, ডি যত কমে যাচ্ছে, ডিসটেন্স বিটুইন দ্য পার্টিকেল যত কমে যাচ্ছে তত কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্সের পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। সেম ভাবে যদি আমরা রিপালসিভ ফোর্সের ডায়াগ্রামটা দেখি, এটা হচ্ছে রিপালসিভ ফোর্স, ইলেকট্রিক ডাবল লেয়ার রিপালশন যেটা। তো এই রিপালসিভ ফোর্স ডায়াগ্রামেও দেখতে পাচ্ছি যে ডিসটেন্স যখন বেশি থাকে তখন কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কোনো রিপালসিভ ফোর্স কাজ করে না। কিন্তু কোনোভাবে যদি আমরা কাছাকাছি কন্টাক্টে আনার চেষ্টা করি, দ্যাট মিন্স ডিসটেন্স যদি কাছাকাছি চলে আসে একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেলে, আমরা কিন্তু দুইটা পার্টিকেলের ডিসটেন্সের কথা বলছি, দুইটা কলোইডাল পার্টিকেলে যখন কাছাকাছি চলে আসে তখন রিপালসিভ ফোর্সও বেশি হয়ে যায়, এবং খুব কাছাকাছি আসে তখন রিপালসিভ ফোর্সের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। এখন যে কোনো একটা সার্টেন ডিসটেন্সে এই যে রিপালসিভ ফোর্স আর অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে সেগুলোকে যদি সিম্পলি জাস্ট আমরা সাম আপ করি, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন আর ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফোর্সকে যদি আমরা সাম আপ করি তাহলে যে ফোর্স ডায়াগ্রামটা সেটাই হচ্ছে এখানে নেট ফোর্স। তাহলে নেট ফোর্সের এইদিকে আমরা যদি দেখি কোনো জিরো নাই, কোনো ফোর্সই কাজ করছে না, নেট ফোর্স হচ্ছে জিরো। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অল্প একটু রিপালসিভ ফোর্স কাজ করছে আর অ্যাট্রাকটিভ ফোর্সের পরিমাণটা হচ্ছে এই ডিসটেন্সে বেশি। তার মানে কি সেখানে রেজাল্টেন্ট ফোর্সটা আসবে হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। এখানেও যদি এই ডিসটেন্সে আমরা দেখি, এই ডিসটেন্সে এখানে হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্সের পরিমাণ বেশি, রিপালসিভ ফোর্সের পরিমাণ কম, যার কারণে রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। এই ডিসটেন্সে হচ্ছে নেট ফোর্স জিরো। নেট ফোর্স জিরো মিনস হচ্ছে এখানে অ্যাট্রাকটিভ ফোর্স যতটুকু কাজ করছে রিপালসিভ ফোর্স ততটুকু কাজ করছে, তো যার কারণে নেট ফোর্সটা হচ্ছে জিরো। তো আমরা যখন ক্লোজ কন্টাক্টে নিয়ে আসি সাধারণত দেখা যায় যে যখন খুব ফোর্সফুলি দুইটা কলোইডাল পার্টিকেলকে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করা হয়, সে আমরা ডিসটেন্সকে কমিয়ে নিয়ে এসে আমরা ডিসটেন্সটা এইখানে অথবা এই ডিসটেন্সে নিয়ে আসলাম দুইটা কলোইডাল পার্টিকেলে। কিন্তু এই ডিসটেন্স গুলোতে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুই ফোর্স কাজ করলেও রেজাল্টেন্ট ফোর্সটা কিন্তু হচ্ছে রিপালসিভ ফোর্স। দ্যাট মিনস এখানে রিপালসিভ ফোর্সের পরিমাণটা এই ডিসটেন্সে বেশি,
আর অ্যাট্রাকটিভ ফোর্সের পরিমাণটা কম, দ্যাট মিনস তখন ডোমিনেট করবে হচ্ছে রিপালসিভ ফোর্স। ইভেন যদি এই ডিস্টেন্সে আমরা নিয়ে আসি, এইখানে রিপালসিভ ফোর্সের পরিমাণটা হচ্ছে সবচাইতে বেশি, যেটা হচ্ছে একটা এনার্জি ব্যারিয়ার হিসেবে কাজ করবে। এনার্জি ব্যারিয়ার বলতে এখানে রিপালসিভ ফোর্সের পরিমাণটা এতই বেশি, যতই আমি এখানে ফোর্স দিয়ে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে ক্লোজ কন্টাক্টে আনার চেষ্টা করি না কেন, তখন রিপালসিভ ফোর্সের পরিমাণ এত বেশি যে কলয়েড গুলো খুবই দ্রুতই সেগুলো আবার একটা আরেকটা থেকে দূরে সরে যাবে। আমি এখানে চেষ্টা করছি যেগুলোকে ক্লোজ কন্টাক্টে আনার, স্টিয়ারিং করে মেকানিক্যাল মিক্সিং করে যদি আমি চেষ্টা করি, কিন্তু দেখা যাবে যে একটা সার্টেইন ডিস্টেন্সে এসে এই ডিস্টেন্সে এসে এখানে রিপালসিভ ফোর্সের পরিমাণটা এত বেশি, এনার্জি ব্যারিয়ারটা ওভারকাম করতে পারে না। দ্যাটস ওয়াই কলয়েড গুলো কিন্তু একটা একটা থেকে দূরে সরে যায়, রিপালশন হয়ে যাবে। তো এটাই হচ্ছে মেইন কারণ যে কলয়েড গুলো পানিতে স্ট্যাবিলিটি থাকে। কিন্তু দেখো একটু যদি আমরা খেয়াল করি গ্রাফে, এখানে যদি ডিস্টেন্স আরো কমাতে পারতাম, সামহাউ যদি ডিস্টেন্স কমানো যায়, এই ডিস্টেন্সে নিয়ে আসা যে দুটা পার্টিকেলকে, এখানে কিন্তু রেজাল্টেন্ট ফোর্স ডায়াগ্রামটা কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স। দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের কলয়েডাল স্ট্যাবিলিটি, যে আমাদের এমন একটা ডিস্টেন্সে আমরা চাইলেও ফোর্স করে যতই কাছাকাছি নিয়ে আসি না কেন, দেখা যায় যে একটা সার্টেন ডিস্টেন্সে রিপালশন ফোর্সের পরিমাণটা এত বেশি থাকে, সেখানে একটা এনার্জি ব্যারিয়ার তৈরি হয়। সেই এনার্জি ব্যারিয়ারটা ওভারকাম করে কলয়েড গুলো খুব একটা কাছাকাছি আসতে পারে না। যদি কলয়েড গুলো সামহাউ এই এনার্জি ব্যারিয়ারটা ওভারকাম করে এই ডিস্টেন্সে চলে আসতে পারতো, তাহলে কিন্তু সেখানে নেট ফোর্সটা অ্যাট্রাকটিভ ফোর্স হতো, এবং তখন কিন্তু একটা কলয়েডাল পার্টিকেলের সাথে আরেকটা কলয়েডাল পার্টিকেলের কন্টাক্ট পসিবল হতো। কিন্তু এই এনার্জি ব্যারিয়ারটার কারণে এখানে কখনোই কলয়েডাল পার্টিকেল গুলো যতই আমরা ক্লোজ কন্টাক্টে আনার চেষ্টা করি না কেন, এগুলো কিন্তু হচ্ছে একটা আরেকটা থেকে দূরেই সরে যায়, এবং পানির মধ্যে ডিসপার্স কন্ডিশনে, ডিস্ট্রিবিউটেড কন্ডিশনে, খুব স্টেবল কন্ডিশনে সবসময় এভাবেই থেকে যায়, যদি না কোনো এক্সটার্নাল কোনো এজেন্ট আমরা ইউজ না করি, তাহলে এখানে এভাবে থাকবে। যদি আমরা ছবিতে দেখি যে এখানে নিচের যে ছবিটা একটু দেখো, নিচের ছবিটাতে দেখা যাচ্ছে যদি স্ট্যাবিলাইজিং এজেন্ট না দেওয়া হয়, এগুলো এইভাবে ডিস্ট্রিবিউটেড থাকে, এগুলো কখনোই স্টেবল হয় না, স্ট্যাবিলাইজেশন কন্ডিশনে আসে না। আচ্ছা, তাহলে আমাদের এখানে কাজটা কি হবে? আমাদের সেডিমেন্টেশন উইথ কোঅ্যাগুলেশন প্রসেস আমরা যেটা করি, এই যে স্টেবল কন্ডিশনে কলয়েড গুলো থাকছে, যার মাধ্যমে এই আয়নিক ক্লাউডের ফর্মেশনের কারণে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফোর্সটা ডোমিনেটিং হওয়ার কারণে কোনোভাবেই কিন্তু এই কলয়েড গুলো যে একটা একটা কন্টাক্টে আসতে পারছে না, এই বাউন্ডারিটাকে বা এই পোটেনশিয়ালটাকে, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালটাকে ডিসিপেট করে দেওয়া, ডিমিনিশ করে দেওয়া, অথবা হচ্ছে সেটাকে কলয়েডাল পার্টিকেল গুলোকে নিউট্রালাইজ করে ফেলা। তাহলেই যেটা হবে যে কলয়েডাল পার্টিকেল গুলোর এই স্টেবল কন্ডিশন আর মেনটেন করা পসিবল হবে না। তো এইটাকে বলা হয় হচ্ছে কলয়েডাল পার্টিকেলের ডিস্ট্যাবিলাইজেশন প্রসেস, যেটার মাধ্যমে আমরা কলয়েডাল পার্টিকেল গুলোকে ফার্দার ট্রিটমেন্ট করা সম্ভব হবে। তো কলয়েডাল পার্টিকেলের ডিস্ট্যাবিলাইজেশন দুই ভাবে হতে পারে, আয়নিক লেয়ার কম্প্রেশন এবং অ্যাডসর্পশন এন্ড চার্জ নিউট্রালাইজেশন। তো আয়নিক লেয়ার কম্প্রেশন মেথডটা কি? আয়নিক লেয়ার কম্প্রেশন হচ্ছে যদি যদি এই যে বাউন্ডারি যে লেয়ারটা আছে, কাউন্টার ক্যাটায়নের যে লেয়ারটা কলয়েডাল পার্টিকেলের চারপাশে থাকে, এই বাউন্ডারি লেয়ারে যদি বেশি পরিমাণে আয়ন থাকে, কি আয়ন? যেটা হচ্ছে পজিটিভ ক্যাটায়ন থাকবে। দ্যাট মিনস পানিতে যদি আমরা এমন একটা সাবস্টেন্স ডিজলভ করতে পারি যেখানে হচ্ছে পানিতে ক্যাটায়নের পরিমাণ অনেক বেড়ে যাবে এবং সেটা বাউন্ডারি লেয়ারে এসে জমা হতে থাকবে, যখনই আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যায় তখন আয়নিক লেয়ারটা কম্প্রেসড হয়ে যায়। কম্প্রেসড যদি আমরা এরকম বলের মতো চিন্তা করি, মানে কম্প্রেস হয়ে যায় মানে কিন্তু আয়নগুলো চলে যায় তা না, কিন্তু বলের ধরো যে ডায়ামিটারটা থাকছে, আয়নিক বাউন্ডারি লেয়ারে যে ডায়ামিটারটা থাকছে সেটা আরো কম্প্রেসড হয়ে সেটাকে ডায়ামিটারটা ছোট হয়ে যাবে। তো ডায়ামিটার ছোট হয়ে গেলে সুবিধাটা কি? আমাদের আয়ন কিন্তু কমছে না, শুধুমাত্র আয়নিক লেয়ারটা কম্প্রেসড হয়ে আরো কাছাকাছি চলে আসছে, এই আয়নগুলো এই কাছাকাছি চলে আসবে। তো সুবিধাটা হচ্ছে যখনই আয়নিক লেয়ারটা কম্প্রেশন হয়ে যাবে, তখন যখন দুইটা কলয়েডাল পার্টিকেল কাছাকাছি আসতে চাইবে, তাদের ভিতরে যখন ডিফিউশন হবে এই দুইটা কলয়েডাল পার্টিকেলের, মোস্ট পসিবিলিটি আছে যে সেগুলো এই ডিস্টেন্সে চলে আসতে পারে। কারণ কম্প্রেশনের কারণে দুইটার পার্টিকেলের যে ইন্টার পার্টিকুলার ডিস্টেন্সটা যদি এই ডিস্টেন্সে চলে আসে, তখনও কিন্তু দুইটা ফোর্সই কাজ করছে, রিপালসিভ ফোর্সও কাজ করছে, অ্যাট্রাকটিভ ফোর্সও কাজ করছে, কিন্তু ডোমিনেটিং ফোর্সটা হবে হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। এইভাবে অ্যাট্রাকটিভ ফোর্স যদি ডোমিনেটিং হয়, তখন কিন্তু একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলের সাথে অ্যাটাচ হতে পারবে। এটাই এখানে বলা আছে। আমি যদি এখানে একটু পড়ি, যে কোয়ান্টিটি অফ আয়নস ইন দ্য ওয়াটার সারাউন্ডিং এ কলয়েড, মানে যেটা কলয়েডের চারপাশে যে আয়নগুলো আছে, has an effect on the decaying function of the electrostatic potential. এটার যে কি পরিমাণ চারপাশে আয়ন আছে তার পরিমাণের সাথে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়ালের ফাংশনের একটা সম্পর্ক আছে। যদি হাই আয়নিক কনসেন্ট্রেশন হয়, ইট কম্প্রেসেস দ্য লেয়ার
composed of predominantly of counter ions towards the surface of the colloid. যদি আয়নিক কনসেন্ট্রেশন এই বাউন্ড লেয়ার গুলোতে বেশি হয়ে যায় তখন এটা কি করবে, এই লেয়ারটাকে কম্প্রেস করবে, কলয়েডের সারফেসের কাছাকাছি নিয়ে আসবে। ইফ দিস লেয়ার ইজ সাফিসিয়েন্টলি কম্প্রেসড, যদি অনেক বেশি পরিমাণে আয়নিক কনসেন্ট্রেশন হয় এবং লেয়ারটা যদি অনেক বেশি কম্প্রেসড হয়ে যায়, then the van der Waals force will be predominant force across the entire area of influence. তখন যদি খুব কাছাকাছি চলে আসে তখন এই ডিসটেন্সের মধ্যে যদি কলয়েডাল পার্টিকেল গুলোকে নিয়ে আসা যায়, at that time van der Waals ফোর্সটা হবে ডোমিনেটিং ফোর্স এবং তখন নেট ফোর্স উইল বি অ্যাট্রাকটিভ এবং কোনো এনার্জি ব্যারিয়ারটা আর থাকবে না। এনার্জি ব্যারিয়ারটা বলতে যেখানে আমরা দেখছিলাম যে একটা ডিসটেন্সে আসার পর বেশি হয়ে যায় রিপালসিভ ফোর্স, তখন আর কোনোভাবেই ডিসটেন্সটাকে এই এনার্জি ব্যারিয়ারটাকে ওভারকাম করতে পারে না দেখেই কলয়েড গুলো কিন্তু আর কাছাকাছি থাকতে পারে না। কিন্তু দুইটা কলয়েডের মাঝখানে যদি ডিসটেন্স কমে যায়, ডিসটেন্স কিভাবে কমবে, কারণ এই চারপাশে যে বাউন্ডারি লেয়ারটা সেটা কম্প্রেসড হয়ে ছোট হয়ে চলে আসবে। তখন দুইটা কলয়েডকে যদি আমরা একটা কাছাকাছি আনতে চাই তখন দেখা যাবে সেখানে ডিসটেন্স কমে যাওয়ার কারণে ভ্যান ডের ওয়ালস ফোর্স হবে ডোমিনেটিং ফোর্স এবং সেখানে কোনো এনার্জি ব্যারিয়ার কাজ করবে না এবং দুইটা কলয়েডাল পার্টিকেলের ফ্রি কন্টাক্ট তখন পসিবল হবে। তো এইটা একটা ওয়ে যে কলয়েড গুলো যে পানির মধ্যে স্টেবল কন্ডিশনে থাকে সেটাকে ডিস্টেবিলাইজ করা বা তাকে ডিস্ট্রয় করা যাতে ফ্রি কন্টাক্ট হতে পারে, সেটা একটা ওয়ে। আরেকটা মেথড হচ্ছে অ্যাবজর্পশন এন্ড চার্জ নিউট্রালাইজেশন। আমি একটু ডিটেলসে যাওয়ার আগে আমি তোমাদের বলে নিই, তোমরা একটা এক্সপেরিমেন্ট আমার মনে হয় বাই দিস টাইম করে ফেলেছো, দুইটা গ্রুপই করে ফেলার কথা। সেটা হচ্ছে কেমিক্যাল কোগুলেশন উইথ অ্যালাম কোগুলেশন। আমার মনে হয় এক্সপেরিমেন্টটা তোমাদের ল্যাবরেটরিতে শেষ হয়ে গেছে। তো অ্যালাম কোগুলেশনে অ্যালাম অ্যাড করে যেটা করা হয় সেটাই হচ্ছে সেকেন্ড যে প্রসেসটা, ঠিক আছে, সেটাই হচ্ছে সেকেন্ড প্রসেসটা যেখানে আমরা অ্যালাম অ্যাড করছি অ্যাজ এ কোগুলেন্ট, যেটার কাজ থাকবে হচ্ছে যে তোমার যেই কলয়েডাল পার্টিকেল গুলো চার্জ পার্টিকেল থাকছে সেটার গায়ে অ্যাবজর্ব হয়ে যাওয়া এবং সেই চার্জটাকে নিউট্রালাইজ করে ফেলা। তো সেটা কিভাবে করে সেটাকে যদি আমরা ডিটেলসে আসি, সো এইখানে কোগুলেন্ট হিসেবে আমাদের অনেক ধরনের কম্পাউন্ডই কেমিক্যাল এজেন্টই ইউজ করা হতে পারে, কিন্তু প্রাইমারিলি বেশি ব্যবহার করা হয় অ্যালাম। অ্যালাম ছাড়াও আয়রনের কিছু সল্টও কিন্তু আমরা কোগুলেন্ট হিসেবে ইউজ করে থাকি। তো আমরা অ্যালাম নিয়ে যদি ডিসকাস করি, অ্যালুমিনিয়াম সালফেট যেটা পানিতে যদি ডিজলভ হয় সেটা আয়োনাইজড হয়ে যায় এবং আয়োনাইজড হয়ে তখন সালফেট আয়ন এবং অ্যালুমিনিয়াম সালফেট অ্যানায়ন এবং অ্যালুমিনিয়াম ক্যাটায়নে ডিজলভ হয়ে যায়। সালফেট আয়নটা পানিতে অ্যাজ ইট ইজ ফ্রি ফর্মে থাকতে পারে অথবা সেটা পানির মধ্যে থাকা অন্যান্য ক্যাটায়নের সাথেও অনেক সময় রিঅ্যাকশন করে ডিপেন্ডিং অন অ্যাভেলেবিলিটি অফ দ্য ক্যাটায়ন এবং তার কনসেন্ট্রেশনের উপর বেস করে। তো সালফেট আমাদের এখানে কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম ক্যাটায়ন। অ্যালুমিনিয়াম ক্যাটায়ন যখন পানির মধ্যে আসে সেটা পানির সাথে অ্যালুমিনিয়াম যে ক্যাটায়নটা আসে Al3+, এই ক্যাটায়নটা পানির সাথে রিঅ্যাকশন করে বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সো কমপ্লেক্স তৈরি করে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে কারো মাইক্রোফোন অন আছে, বন্ধ করে নাও। সরি। আচ্ছা, অ্যালুমিনিয়াম যে ক্যাটায়নটা থাকবে পানিতে সেটা হাইড্রোক্সো কমপ্লেক্স তৈরি করবে, মূলত হচ্ছে AlOH3+, AlOH2+, এই ধরনের কিছু পজিটিভ ক্যাটায়ন তৈরি করে। পানির মধ্যে যখন আসে তখন এই ক্যাটায়নটা রিঅ্যাকশন করে কিছু হাইড্রোক্সো কমপ্লেক্স তৈরি করে বা অ্যাকুয়া মেটালিক কিছু ক্যাটায়ন কিন্তু ফর্ম করে যেগুলো পজিটিভ ক্যাটায়ন। তো এই পজিটিভ ক্যাটায়নগুলোর টেন্ডেন্সি কি থাকবে, যেহেতু পজিটিভ ক্যাটায়ন পানির মধ্যে এক্সিস্টিং কলয়েড আছে, তো আমাদেরকে যদি আমরা মিক্সিং করতে থাকি এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সো কমপ্লেক্স গুলো, শুধু অ্যালুমিনিয়াম কিন্তু না, এখানে যদিও আমি লিখবো এখন সরি এখানে অ্যালুমিনিয়াম যেটা পানির মধ্যে ক্যাটায়ন হিসেবে আছে সেটা পানির সাথে মিশে কিছু অ্যাকুয়া মেটালিক ক্যাটায়ন বলতে হচ্ছে অ্যালুমিনিয়াম ডিফারেন্ট হাইড্রোক্সো কমপ্লেক্স তৈরি করা। আমি রিঅ্যাকশন গুলো এখানে লিখিনি, তোমরা তোমাদের চাইলে ল্যাব ম্যানুয়ালে দেখতে পারো যে কি কি ধরনের কম্পাউন্ড তৈরি হয়। সেটা AlOH2+, AlOH+, এই ধরনের কিছু পজিটিভ ক্যাটায়ন কিন্তু পানির সাথে মিশে ফর্ম করে। তো সেই ক্যাটায়ন গুলো কি করবে, এই কলয়েডের চারপাশে থাকা যে আয়নিক বাউন্ডারি লেয়ারটা থাকবে সেটার মধ্যে চলে আসবে, যেহেতু পজিটিভ আয়ন সেগুলো কিন্তু এই বাউন্ডারি লেয়ারের মেম্বার হয়ে যাবে। তারপর যেটা হবে, অ্যালুমিনিয়ামের সারফেস অ্যাফিনিটি হচ্ছে বেশি, মানে এটা সারফেসের সাথে স্টিক হয়ে থাকার
সেটার অ্যাটাচমেন্টটা হচ্ছে বেশি। অ্যালুমিনিয়াম কম্পাউন্ড ইনিশিয়ালি হচ্ছে বাউন্ডারি লেয়ারের মধ্যে আসবে, যদিও সেটাকে প্রমোট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে মিক্সিং করতে হবে অথবা স্টিয়ারিং করতে হবে, কারণ আদারওয়াইজ তো অ্যালুমিনিয়াম কম্পাউন্ড গুলো সবগুলো কলয়েডের কাছাকাছি আসতে পারবে না। তো সেটা করার পরে প্রথমে হচ্ছে আয়নিক ক্লাউডের মেম্বার হবে, তারপর এটা করবে যেটা এই কলয়েডাল পার্টিকেলের সারফেসে এসে অ্যাবজর্ব হয়ে যাবে। সারফেসে এসে যখনই অ্যালুমিনিয়াম এর যে অ্যাকুয়া মেটালিক ক্যাটায়ন গুলো অ্যাবজর্ব হয়ে যাবে, তখন আসলে সারফেসে যে চার্জটা ছিল কলয়েডাল পার্টিকেলে, যে নেগেটিভ চার্জটা ছিল, পজিটিভ আর নেগেটিভ চার্জ মিলে এটা একটা নিউট্রালাইজড সাবস্টেন্স হয়ে যাবে। তো নিউট্রালাইজ সাবস্টেন্স হয়ে যাওয়া মানে কি, নেট চার্জ হচ্ছে জিরো। নেট চার্জ জিরো হয়ে গেলে এই যে বাউন্ডারি লেয়ার গুলো এগুলো সবই হচ্ছে ডিসিপেট হয়ে যাবে, এটা চলে যাবে। চলে গেলে তখন কিন্তু আসলে এই যে আমরা এনার্জি ডায়াগ্রাম ড্র করলাম, যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল থাকবে, পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে, নেট ফোর্স কিরকম হবে, এরকম কিছুই আর এক্সিস্ট করছে না, কারণ এখন আর কলয়েডের গায়ে এই ধরনের চার্জ নাই। কলয়েডটা একটা নিউট্রালাইজ সাবস্টেন্স হয়ে যাচ্ছে এবং তার চারপাশে থাকা এই আয়নিক ক্লাউডটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো ভ্যানিশ হয়ে গেলে সেখানে আর নেট ফোর্স ডায়াগ্রাম নিয়ে আমাদের কনসার্ন থাকবে না, তখন শুধুমাত্র শুধু কনসার্ন যেটা যে কলয়েডাল পার্টিকেল গুলো নিউট্রালাইজড হয়ে গেছে বাট স্টিল ছোট, সেই পার্টিকেল গুলোকে আমাদের কি করতে হবে, সেগুলোকে কাছাকাছি আসার জন্য, সেগুলো ক্লোজ কন্টাক্টে আসার জন্য আমাদের স্টিয়ারিং করতে হবে। স্টিয়ারিং করলে এই স্মল সাইজের যে সমস্ত পার্টিকেল গুলো থাকবে সেগুলো লার্জার সাইজের পার্টিকেল হবে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ফ্লক্স ফর্মেশন। ফ্লক্স ফর্মেশন হবে, তারপর ফার্দার যদি আমরা একটা সেডিমেন্টেশন ট্যাঙ্কে নিয়ে যাই সেখানে হচ্ছে ডিপোজিশন হবে। তো এইখানে যে প্রসেসটা আমি আবার যদি একটু রিপিট করি, অ্যাবজর্পশন চার্জ নিউট্রালাইজেশন প্রসেসে কি হবে, এখানে হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম সালফেট অ্যাড করছি, যেখানে পানির মধ্যে অ্যালুমিনিয়াম আয়োনাইজড হয়ে সেটা অ্যালুমিনিয়াম ক্যাটায়ন হয়ে যাচ্ছে, সেটা আবার ফার্দার পানির সাথে ওয়াটার মলিকুলের সাথে রিঅ্যাকশন করে কিছু অ্যাকুয়া মেটালিক ক্যাটায়ন তৈরি করছে। যে অ্যাকুয়া মেটালিক ক্যাটায়ন গুলো প্রত্যেকটা কলয়েডের চারপাশে থাকা আয়নিক ক্লাউডের মধ্যে প্রবেশ করবে। তারপর অ্যালুমিনিয়াম ক্যাটায়ন দের সারফেস অ্যাফিনিটি বেশি থাকার কারণে সেগুলো হচ্ছে এই কলয়েডাল পার্টিকেলের সারফেসের উপরে অ্যাটাচড হয়ে যাবে। অ্যাটাচড হয়ে যাওয়ার পর কলয়েডাল পার্টিকেলের চার্জ ছিল নেগেটিভ, আর অ্যাটাচড হওয়া অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়ামের যে অ্যাকুয়া মেটালিক ক্যাটায়নটা থাকছে সেটার চার্জ হচ্ছে নেগেটিভ। তো আলটিমেটলি এটার যে নেট চার্জ হয়ে যাবে জিরো, বা পার্টিকেলটা যেটা আগে নেগেটিভলি ছিল চার্জ পার্টিকেল, সেটা এখন হয়ে যাবে হচ্ছে নিউট্রালাইজ সাবস্টেন্স, নিউট্রালাইজ একটা পার্টিকেল হয়ে যাবে। নেট ফোর্সটা নিউট্রালাইজ পার্টিকেল হয়ে যাওয়ার সাথে সাথে যেহেতু নিউট্রালাইজ হয়ে যাবে, তো চারপাশের এই যে অপোজিট আয়নের কাউন্টার আয়নের যে ক্লাউডটা ছিল সেটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, একদম কিছুই থাকবে না। তো কিছু না থাকলে তখন হচ্ছে এই পার্টিকেল গুলাই তখনও পানির মধ্যে থাকবে, কিন্তু পানির মধ্যে থাকা পার্টিকেল গুলো আর তখন চার্জ পার্টিকেল থাকছে না, তখন থাকছে হচ্ছে নিউট্রালাইজ পার্টিকেল। নিউট্রালাইজ পার্টিকেল গুলোকে যদি আমরা ফার্দার স্টিয়ারিং করি, ফার্দার স্টিয়ারিং করলে নিউট্রালাইজ সাবস্টেন্স গুলো একটা এটার কাছাকাছি আসবে এবং সেগুলোর ফ্রি কন্টাক্ট পসিবল, তখন ফ্রি কন্টাক্ট পসিবল এবং সেগুলো লার্জার পার্টিকেল বা ফ্লক্স ফর্মেশন হবে। তো তোমরা তোমাদের যে এক্সপেরিমেন্টটা করেছো, আমার আশা করি সবার এক্সপেরিমেন্টের মেথডটা খেয়াল আছে। সেই এক্সপেরিমেন্টে যেটা করা হয়েছিল, আমরা ইনিশিয়ালি কিন্তু অ্যালাম অ্যাড করি পানিতে, তারপর সেটাকে কিছুটা সময় খুব শর্ট টাইমের জন্য র্যাপিড মিক্সিং করি, তারপর সেটাকে স্লোলি মিক্সিং করি অনেক লম্বা সময় যাবত, এরপরে পানিতে হচ্ছে রেখে দিই। এই তিনটা প্রসেস ছিল, আশা করি সবার খেয়াল আছে। তো তিনটা প্রসেসের ফার্স্ট স্টেপে কি হয়, র্যাপিড মিক্সিং করে যেটা করা হয়, অ্যাকুয়া মেটালিক যে ক্যাটায়নটা থাকে সেটা যাতে সব কলয়েডাল পার্টিকেলের মোস্ট অফ দ্য কলয়েডাল পার্টিকেলের আয়নিক ক্লাউডে আসতে পারে, সেই জন্য এটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। তারপর যখন স্লো মিক্সিং করা হয়, স্লো মিক্সিং এর সময় যেটা হয়, এই বাই দিস টাইম শুরুর দিকে যেটা হবে, অ্যালুমিনিয়ামের যেহেতু ক্লাউডে প্রবেশ করবে সেটা পার্টিকেলের গায়ে অ্যাবজর্ব হয়ে নিউক্লিয়াস পার্টিকেল হয়ে যাবে এবং আস্তে আস্তে মিক্সিং করার ফলে নিউক্লিয়াস পার্টিকেল গুলো একটা আরেকটার কাছাকাছি আসবে এবং ফ্রি কন্টাক্ট হওয়াতে সেখানে হচ্ছে পার্টিকেল সাইজ গুলো বড় হবে বা ফ্লক্স ফর্মেশন হবে। তারপর লাস্ট স্টেপে যেটা করি আমরা, ফ্লক্স ফর্মেশন হলেও কিন্তু পানি থেকে রিমুভ হচ্ছে না, স্টিল জাস্ট পার্টিকেল সাইজটা বড় হয়েছে, সেটা করা হয়েছে, কিন্তু সেটা পানি থেকে রিমুভ কিভাবে হবে, রিমুভ হবে বাই সেডিমেন্টেশন। তো আমরা সেটাকে সেটেল ডাউন করার জন্য রেখে দেই। আর যখন আমরা ট্রিটমেন্ট ইউনিটের কথা বলছি, ট্রিটমেন্ট ইউনিটে আসলে দুইটা ইউনিট থাকে বেশিরভাগ সময়। একটা হচ্ছে মিক্সিং ইউনিট, যেখানে আমরা কোগুলেশন এন্ড ফ্লোকুলেশন এই প্রসেসটাকে হচ্ছে প্রমোট করব। কোগুলেশন প্রসেস বলতে হচ্ছে এখানে দুইটা প্রসেস, একটা হচ্ছে ইনিশিয়ালি যখন আমরা অ্যালুমিনিয়াম সালফেট দিচ্ছি,
এই অ্যাবজর্পশন উইথ কোগুলেশন প্রসেস আসলে দুইটা প্রসেসের মাধ্যমে এই ট্রিটমেন্টটা হচ্ছে। প্রথম স্টেপে হচ্ছে যখন আমরা অ্যালুমিনিয়াম অ্যাড করছি, সেই অ্যালুমিনিয়াম অ্যাকুমুলেটেড ক্যাটায়নটা যখন কলয়েডাল পার্টিকেলের সারফেসে এসে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, সেটাকে নিউট্রালাইজ পার্টিকেল করে ফেলছে। এই নিউট্রালাইজেশনের যে প্রসেসটা, সেটাকে বলা হচ্ছে কোগুলেশন। এরপরে কি হচ্ছে, এরপরেও আমরা স্টিয়ারিং করছি। স্টিয়ারিং করার কারণ হচ্ছে এই নিউট্রালাইজড স্মল সাইজের যে সাবস্টেন্স গুলো আছে বা পার্টিকেল গুলো আছে, সেগুলোকে এগ্রিগেটেড করে বা সেগুলোকে একটা একটার সাথে অ্যাটাচ হয়ে পার্টিকেল সাইজটা বাড়াতে হবে। তো এই এগ্রিগেশন প্রসেসটাকে বলা হয় হচ্ছে ফ্লোকুলেশন, বা সহজভাবে বলে ফ্লক্স ফর্মেশনকে। ফ্লক্স কি? ফ্লক্স কিন্তু কিছুই না, ফ্লক্স হচ্ছে জাস্ট পার্টিকেল সাইজ বাড়ানোর ফলে, মানে যেটা একটা একটার সাথে অ্যাটাচড হয়ে লার্জার যে পার্টিকেলটা ফর্ম করছে, সেটাকে আমরা বলছি হচ্ছে ফ্লক্স। আর এই প্রসেসটাকে বলা হচ্ছে ফ্লোকুলেশন। প্রথম স্টেপে হচ্ছে চার্জ নিউট্রালাইজেশন, তারপরে স্টেপে হচ্ছে নিউক্লিয়াস পার্টিকেল গুলো একটা একটার সাথে অ্যাটাচড হয়ে লার্জ পার্টিকেল বা লার্জ ফ্লক্স ফর্ম করছে। এর পরের স্টেপে কি হবে, এখানে কিন্তু আমাদের আসলে রিমুভাল হবে না। রিমুভাল হওয়ার জন্য একটা সাকসেসিভ একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক লাগবে। তো এই সেডিমেন্টেশন ট্যাঙ্কটাকে আসলে আমরা সাধারণত সেকেন্ডারি সেডিমেন্টেশন ইউনিট বলে থাকি, কারণ প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক তো একটা আগে থাকবেই। এখানে যে সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্কটা থাকে, সেটার উদ্দেশ্য হচ্ছে এই ফ্লক্স গুলোকে সেটেল ডাউন করা, যেটাই তোমরা ল্যাবরেটরি স্কেলে স্মল স্কেলে দেখেছো যে এই তিনটা প্রসেস হয়। তাহলে সেডিমেন্টেশন উইথ কোগুলেশন, এখন আশা করি তোমরা বুঝতে পারছো। সেডিমেন্টেশন উইথ কোগুলেশনে যেটা করা হবে, কলয়েড গুলো যেগুলো পানিতে থাকে, স্টেবল কন্ডিশনে থাকে, সেগুলো কোগুলেশন প্রসেসের মাধ্যমে সেই কলয়েডের চার্জ গুলোকে ডিস্টেবিলাইজ করে সেটাকে নিউট্রালাইজ করা, তারপর সেটাকে ফ্লক্স ফর্ম করা, এবং ফার্দার এই ফ্লক্স গুলোকে পানি থেকে রিমুভ করা হবে বাই সেডিমেন্টেশন। এইভাবে কিন্তু এই প্রসেসটা কাজ করে। এটা নিয়ে কারো যদি কোয়েশ্চেন থাকে বলতে পারো। যেমন এখানে যদি ছবিতে দেখো, স্ট্যাবিলাইজিং এজেন্ট বা কেমিক্যাল এজেন্ট ইউজ করা হচ্ছে। সেখানে প্রথমে তো চার্জ নিউট্রালাইজেশন তো ফিজিক্যালি বোঝা সম্ভব না, কিন্তু অ্যাগ্লোমারেশন হচ্ছে বা ফ্লোকুলেশন হচ্ছে, তারপর ফার্দার সেটেলমেন্ট প্রসেসে সেগুলো নিচের দিকে এসে সেটেলমেন্ট হয়ে যাবে, সেটা পানি থেকে সেপারেটেড হয়ে যাবে। আর নর্মাল পানিতে এগুলো কিন্তু এইভাবে করে ডিসপার্স কন্ডিশনেই থাকে। এখানে আমরা কেমিক্যাল এজেন্ট যেটা ইউজ করছি কোগুলেশন প্রসেসটাকে প্রমোট করার জন্য, সেই কেমিক্যাল এজেন্টটাকে বলা হচ্ছে কোগুলেন্ট। সেটা সাধারণত অ্যালুমিনিয়ামের অথবা ফেরাস আয়রনের সল্ট, বিভিন্ন ধরনের সল্ট আমরা ইউজ করে থাকি। তো অ্যালুমিনিয়াম সালফেটটা বা অ্যালামটা ওয়াইডলি ইউজ করা হয়, কারণ হচ্ছে এটা খুবই চিপ, খুব লো কস্ট। যেহেতু আমাদের কন্টিনিউয়াসলি এখানে কেমিক্যাল অ্যাড করতে হচ্ছে এই ট্রিটমেন্টটা করার জন্য, তো লো কস্ট ট্রিটমেন্ট করতে হলে অ্যালুমিনিয়াম সালফেট ইউজ করে বা অ্যালাম ইউজ করে করা হয়। আর যদি এফিসিয়েন্সি আমরা বেটার এক্সপেক্ট করি, সেক্ষেত্রে হচ্ছে আয়রন সল্টটা কিন্তু বেটার কাজ করে। এটার মেইন কারণ হচ্ছে আয়রন প্রত্যেকটা কোগুলেন্টেরই একটা অপটিমাম পিএইচ আছে, যেটা তোমরা আমার মনে হয় ল্যাবরেটরি টেস্টে দেখেছো। অপটিমাম পিএইচ বলতে যেই পিএইচ এ সবচাইতে ভালো মতো এই অপটিমাম পিএইচ এবং অপটিমাম ডোজ থাকবে কোনো পার্টিকুলার একটা পানিকে ট্রিটমেন্ট করতে গেলে। তো অপটিমাম পিএইচটা দেখা যায় অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই রেঞ্জটা হচ্ছে খুব কম। খুব কম বলতে খুব অল্প একটু রেঞ্জের মধ্যেই এখানে অ্যালুমিনিয়ামটা খুব ইফেক্টিভলি কোগুলেশনটা করতে পারে। কিন্তু আয়রনের ক্ষেত্রে এই রেঞ্জটা অনেক বড়, তো আমাদের অনেক ফ্লেক্সিবলি ট্রিটমেন্টটা করা সম্ভব হয়। তো আয়রন কোগুলেন্ট ইউজ করলে ট্রিটমেন্টের এফিসিয়েন্সি ভালো পাওয়া যায়, কিন্তু যেটা বললাম আয়রন সল্টের দাম অনেক বেশি। তো অনেক ক্ষেত্রে এই জন্য লার্জ ট্রিটমেন্ট প্ল্যান্টে আয়রন সল্ট ইউজ না করে অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়াম সল্ট বা অ্যালাম ইউজ করা হয়। তো অ্যালাম আবার যেটা হবে, অ্যালুমিনিয়াম বা আয়রন যেটাই আমরা ইউজ করি না কেন, সেটা যখন আমরা ট্রিটমেন্ট করব ডিউরিং সেডিমেন্টেশন উইথ কোগুলেশন, সেখানে পানিতে সাফিসিয়েন্ট অ্যালকালিনিটি থাকা লাগবে। অ্যালকালিনিটি না থাকলে যেটা সমস্যা, অ্যালকালিনিটি প্রপার্টিজ তোমরা জানো, অ্যালকালিনিটি পানিতে পিএইচ ড্রপটাকে রেজিস্ট করে। তো যখন আসলে অ্যালাম বা আয়রন সল্ট আমরা অ্যাড করছি, যে পানির সাথে আমি রিঅ্যাকশন বলছি, এখানে কিন্তু কিছু অ্যাডিশনাল হাইড্রোজেন আয়ন বা প্রোটন পানিতে নতুন করে চলে আসে, প্রোটনকে রিলিজ করে। তো অ্যাডিশনাল যদি হাইড্রোজেন আয়ন আসে, যখন আমরা অ্যালাম অ্যাড করছি বা আয়রন সল্ট অ্যাড করব, তখন কিন্তু পানির পিএইচটা ড্রপ করে যাবে। তো পানির পিএইচ এর ড্রপটা যাতে বেশি না হয়, সেজন্য পানিতে এনাফ অ্যালকালিনিটি থাকতে হবে। যদি অ্যালকালিনিটি কম থাকে, তখন পানির পিএইচ খুব কমে যেতে পারে। এবং স্পেশালি যদি আমরা অ্যালাম ইউজ করি, অ্যালামের যেহেতু ইফেক্টিভ পিএইচ রেঞ্জটা অনেক ন্যারো, অনেক অল্প রেঞ্জে কাজ করে, তখন কিন্তু প্রবলেম হতে পারে। তখন আমরা অ্যাডিশনাল কিছু লাইম বা সোডা অ্যাশের মতো কিছু অ্যালকালিনিটি অ্যাডিশনাল প্রোভাইড করার জন্য এই ধরনের ম্যাটেরিয়ালও আমরা কেমিক্যাল এজেন্টও ইউজ করে থাকি। তো অ্যালাম এবং ফেরিক ক্লোরাইড বা ফেরিক সালফেট হচ্ছে কোগুলেন্ট হিসেবে ওয়াইডলি ব্যবহার করা হয়
ফেরিকের জন্য সল্টগুলো খুব ভালো কাজ করে। অ্যালাম সল্টটা পিএইচ রেঞ্জটা খুব ছোট হওয়াতে অ্যালাম ভালো কাজ করে না এটা বলাটা ঠিক না, কিন্তু পিএইচ রেঞ্জটা যেই রেঞ্জে অপারেট করতে পারে সেই রেঞ্জটা হচ্ছে খুব কম হওয়ার কারণে ইনফ্যাক্ট যদি পানিতে এনাফ অ্যালকালিনিটি না থাকে তখন কিন্তু পানিটা এফিশিয়েন্টলি ট্রিটেড নাও হতে পারে। তো সেটার জন্য আমাদের কন্টিনিউয়াসলি পানিটা চেক করতে হবে, এবং জার টেস্টের মাধ্যমে, ল্যাবরেটরি স্কেলে জার টেস্টের মাধ্যমে যেই কোগুলেন্টটা ইউজ করা হোক না কেন সেই কোগুলেন্টটা তার অপটিমাম পিএইচ এ কাজ করছে কিনা, বা কি পরিমাণ কোগুলেন্ট দিলে সবচেয়ে বেশি পরিমাণে কলয়েডাল পার্টিকেল রিমুভাল হবে সেটার অপটিমাম ডোজটা আমরা বের করে থাকি ল্যাবরেটরি স্কেলে জার টেস্টের মাধ্যমে, যেটা তোমরা 332 তে ল্যাবে করে এসছো। তো এটাই হচ্ছে সেডিমেন্টেশন উইথ কোগুলেশন প্রসেস। তো সেডিমেন্টেশন উইথ কোগুলেশন প্রসেসে অনেক ক্ষেত্রেই জাস্ট ট্রিটমেন্ট ইউনিটের মানে সেডিমেন্টেশন ট্যাঙ্কের আপস্ট্রিমে একটা মিক্সিং বেসিন থাকে। তো মিক্সিং বেসিনটা যেটার মধ্যে হচ্ছে কোগুলেন্টটা এবং যেই ওয়াটারটা ইনফ্লুয়েন্টটা আসছে যেটার থেকেই আমরা কলয়েডাল পার্টিকেলগুলো রিমুভ করতে যাচ্ছি সেটাকে মিক্স করা হয়, সেই ট্যাঙ্কে বলা হচ্ছে মিক্সিং বেসিন। এই ইউনিটে কিন্তু সেডিমেন্টেশন উইথ কোগুলেশনের দুইটা ইউনিট, একটা হচ্ছে মিক্স করতে হবে কোগুলেন্ট এজেন্টকে যাতে সেটা কোগুলেশন এবং ফ্লোকুলেশনকে করতে পারে, এই প্রসেসটা হতে পারে। আর ফার্দার হচ্ছে একটা ট্যাঙ্ক থাকবে সেডিমেন্টেশন ট্যাঙ্ক। তো সেডিমেন্টেশন ট্যাঙ্কটা আসলে এখানে দেখানো হয়নি, কারণ হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্কে কিভাবে কাজ করে, সেডিমেন্টেশন ট্যাঙ্কের এফিসিয়েন্সি কিভাবে আমরা ডিটারমিন করতে পারি সেগুলো প্লেন সেডিমেন্টেশন প্রসেসেই বলা হয়েছে। সিমিলারলি এখানেও সেডিমেন্টেশনের মেকানিজমটা আসলে সিমিলার, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে প্লেন সেডিমেন্টেশনে কম্পারেটিভলি বড় পার্টিকেল গুলো রিমুভ হচ্ছে, আর এখানে যে কলয়েডাল পার্টিকেল গুলো যে ফ্লক্স ফর্ম করছে সেই ফ্লক্স গুলো এখানে সেডিমেন্টেশন ট্যাঙ্কে রিমুভ হচ্ছে, কিন্তু সেডিমেন্টেশন মেকানিজমের মধ্যে কোনো ডিফারেন্স নাই, দ্যাটস ওয়াই এখানে আর সেটা ইনকর্পোরেট করা হয়নি। তো মিক্সিং যে বেসিনটা থাকবে যেখানে কোগুলেন্টকে পানির সাথে মিক্স করা হবে সেই মিক্সিং বেসিনটা দুই ধরনের হতে পারে, ব্যাফেল ওয়াল টাইপ বেসিন অথবা হচ্ছে মেকানিক্যালি অ্যাজিটেটেড টাইপ বেসিন। মেকানিক্যালি অ্যাজিটেটেড তো বুঝতে পারো যে মেকানিক্যাল স্টিয়ারিং ডিভাইস থাকবে যেটা কন্টিনিউয়াসলি অ্যাজিটেশনের মাধ্যমে কোগুলেন্টকে পানির সাথে মিক্স করবে। আর মেকানিক্যালি যদি অ্যাজিটেট না হয় সেখানে মেশিনটা এই দুই ধরনের হতে পারে। প্রথমে আমরা যদি ওভার অ্যান্ড আন্ডার ফ্লো ব্যাফেলটা বলি, এটা হয়তো তোমাদের দেখতে সুবিধা হবে। পানি এদিক থেকে আসছে এদিক থেকে চলে যাচ্ছে, এবং এটা কিন্তু মিক্সিং বেসিনের একটা লংগিটিউডাল ক্রস সেকশন এখানে দেখানো আছে। লংগিটিউডাল সেকশন মানে লং ডিরেকশনে যেদিকে ফ্লো হচ্ছে সেই ডিরেকশনে। তো লং ডিরেকশনে দেখলে দেখো এখানে কতগুলো ব্যাফেল ওয়াল আছে, এইটা এখানে একটা ব্যাফেল ওয়াল, এই ব্যাফেল ওয়ালটা নিচের দিকে, এই ব্যাফেল ওয়ালটা উপরের দিকে, অল্টারনেটিভ করে একটা উপরে ব্যাফেল ওয়াল একটা নিচে ব্যাফেল ওয়াল। তো পানিটা তাহলে যদি এই মিক্সিং বেসিনের মধ্যে দিয়ে যায় সেটা কিভাবে তার ফ্লো ডিরেকশনটা হবে, এই দিক দিয়ে যাবে এভাবে করে, একবার এই ব্যাফেল ওয়ালের নিচ দিয়ে, এটা হচ্ছে আরেকটা এই ব্যাফেল ওয়ালের উপর দিয়ে, এইভাবে করে এটা কি হচ্ছে আমাদের স্ট্রিম লাইনটাকে আমরা এমন ভাবে মার্চ করে ফেলছি যাতে হচ্ছে এখানে যে কেমিক্যাল এজেন্টটা ইউজ করা হবে এটার আগেই আপস্ট্রিমে কিন্তু কেমিক্যালটা দিয়ে দেওয়া হবে, কিন্তু কেমিক্যালটা তো অ্যাপ্রোপ্রিয়েটলি মিক্সিং হতে হবে। যদি অ্যাপ্রোপ্রিয়েটলি মিক্সিং না হয়, প্রপার মিক্সিং না হয়, তাহলে তো সব কোগুলেন্টের সাথে আসলে কেমিক্যাল রিঅ্যাকশনটা হবে না। মানে যে সবগুলো কোগুলেন্টের আয়নিক ক্লাউডে যে অ্যালাম বা অন্য ক্যাটায়নের যে জমা হবে সেগুলোকে যে নিউট্রালাইজ করবে সেটার জন্য তো আসলে ওগুলোর ক্লাউডে যেতে হবে, সেইটাকে প্রমোট করার জন্য আমরা এখানে কেমিক্যাল এজেন্টটা ইউজ করি। অ্যাড করার পরে সেগুলো যাতে সব কলয়েডের আয়নিক বাউন্ডারি লেয়ারের মধ্যে প্রবেশ করতে পারে সেটাকে এক্সিলারেট করার জন্য আমরা এই ধরনের স্ট্রিম লাইনটা যাতে একটু মার্চ হয়ে যায়, পার্টিকেলগুলো যাতে কাছাকাছি চলে আসে সেটাকে এনশিওর করার জন্য এই ধরনের ব্যাফেল ওয়াল টাইপের মিক্সিং বেসিন ডিজাইন করা হয়। আর আরেকটা মিক্সিং বেসিন যেটা রাউন্ড দ্য এন্ড ব্যাফেল, এখানে হচ্ছে রাউন্ড দ্য এন্ড ব্যাফেলের প্ল্যান ডায়াগ্রামটা এখানে দেখানো আছে। প্ল্যানটা কিন্তু মানে প্ল্যান তো তোমরা বুঝোই, প্ল্যান বলতে হচ্ছে ধরো মিড সেকশনে ওটাকে যদি কাটি আমরা যেরকম দেখতে পাই সেই প্ল্যানটা এখানে দেখা যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে পানিটা ইনলেটটা র ওয়াটার এবং কোগুলেন্টকে এখানে ইনলেটে করা হচ্ছে এইখানে, আর বের করা হচ্ছে এইখানে। এদিক থেকে পানি ঢুকবে এদিক থেকে বের হয়ে যাবে, কিন্তু কতগুলো ভার্টিক্যাল ওয়াল এখানে আছে, এখানে আছে এখানে আছে ভার্টিক্যাল ওয়াল কিন্তু কতগুলো। তো ভার্টিক্যাল ওয়ালগুলো যখন পানিটা এখান থেকে ঢুকবে এই ভার্টিক্যাল ওয়ালের অ্যারাউন্ডে ঘুরতে ঘুরতে এইভাবে করে স্ট্রিম লাইন গুলো মার্চড হয়ে তারপর এখান থেকে বের হয়ে যাবে। তো এইখানেও স্ট্রিম লাইন গুলোকে এমন ভাবে কনভার্ট করার জন্য ফোর্স করা হচ্ছে ইউজিং ব্যাফেল ওয়াল যাতে সেটা ইফেক্টিভলি কোগুলেশন এবং ফ্লোকুলেশন দুইটা যাতে ইফেক্টিভলি হতে পারে সেভাবে করে এই মিক্সিং বেসিনটা ডিজাইন করা হচ্ছে। তো এটাই হচ্ছে মোটামুটি সেডিমেন্টেশন কোগুলেশনের প্রসেস। এটা নিয়ে যদি কারো কোনো পুরো প্রসেসটা নিয়ে কারো কোনো কোয়ারি থাকে জিজ্ঞাসা করতে পারো।
না থাকলে আমরা একটা প্রবলেম করি, যদিও এই প্রবলেমটা হচ্ছে আসলে প্লেন সেডিমেন্টেশন প্রসেসের, এটা আসলে সেডিমেন্টেশন উইথ কোগুলেশনের যে সেডিমেন্টেশন ট্যাঙ্ক তার জন্য না, এটা হচ্ছে প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্কের ডিজাইন তো না, আসলে অ্যানালাইসিসের একটা অ্যানালাইজিং প্রবলেম, যেখানে একটা ট্যাঙ্ক অলরেডি তৈরি করা আছে, সেখানে তার কিছু প্যারামিটার কিভাবে আমরা স্টাডি করব, বের করব, সেটা এখানে প্রবলেমে দেখানো আছে। আমরা যদি প্রবলেমে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেটা যদি একটু দেখি, যে 1 মিলিয়ন গ্যালন অফ ওয়াটার পার ডে, আই মিন 1 mgd, এই ফ্লো রেটে একটা সেডিমেন্টেশন ট্যাঙ্কে পানি ঢুকছে। যেই ট্যাঙ্কটাকে ডিজাইন করা হয়েছে সেই ট্যাঙ্কটার উইডথ হচ্ছে 20 ফিট, লেন্থ হচ্ছে 50 ফিট এবং ডেপথ হচ্ছে 10 ফিট। সেডিমেন্টেশন ট্যাঙ্কে কিন্তু সাধারণত ডেপথটা 10 থেকে 15 ফিটে বেশি করা হয় না, এর মধ্যে লিমিট রাখা হয়। তো প্রথম প্রশ্নটা হচ্ছে ফাইন্ড দ্য ডিটেনশন টাইম ফর দ্য বেসিন। আমরা 1 বাই 1 আসি, কি কি আছে। ডিটেনশন টাইম বের করতে বলা আছে। ডিটেনশন টাইম টি হচ্ছে থিওরিটিক্যাল টাইম, যতক্ষণ ওয়েস্ট ওয়াটারটা একটা ট্যাঙ্কের মধ্যে থাকছে, রিটেইন করছে, দ্যাট ইকুয়ালস টু ভলিউম অফ ট্যাঙ্ক ওভার ফ্লো রেট উইদিন দ্য ট্যাঙ্ক। তো ভলিউম অফ ট্যাঙ্ক, এখানে যেহেতু ট্যাঙ্কের ডাইমেনশন দিয়ে দেওয়া আছে 20 ফিট, 50 ফিট, 10 ফিট, সেখান থেকে আমরা ট্যাঙ্কের ভলিউম ইন ফিট কিউবে পেয়ে যাচ্ছি। আর কিউ এর ভ্যালুটাও দিয়ে দেওয়া আছে 1 মিলিয়ন গ্যালন পার ডে। শুধু এখানে ডিফারেন্স যেটা হচ্ছে, আমি যদি এটাতে ফিটে করি, কিউ এর ভ্যালুটাকেও কি করতে হবে, ফিট কিউব পার ডেতে আমাদের কনভার্ট করে নিতে হবে। তো 1 মিলিয়ন গ্যালন বলতে কি বোঝা যায়? 1 মিলিয়ন গ্যালন বলতে হচ্ছে 1 × 10⁶ গ্যালন পার ডে। এটা তো সবাই বুঝতেই পারো। আর গ্যালন পার ডে থেকে, গ্যালন থেকে যদি আমি ফিট কিউবে কনভার্সন করতে চাই, আমি তোমাদের দুইটা কনভার্সন ফ্যাক্টর, যদি তোমরা রিকল করতে পারো, পাম্প এন্ড পাম্প মেশিনারিজে পড়িয়েছিলাম, যে যেখানে দুইটা কনভার্সন ফ্যাক্টর ইউজ করা হয়। একটা হচ্ছে ব্রিটিশ একটা গ্যালনের ইউনিট আছে, যেটা ইম্পেরিক্যাল গ্যালন, সেখানে 1 গ্যালন ইকুয়ালস টু 6.24 ফিট কিউব। আর একটা আমেরিকান ইউনিটের গ্যালন আছে, যেখানে 1 গ্যালন ইকুয়ালস টু হচ্ছে 7.48 ফিট কিউব। তো তোমরা যে কোনোটা ইউজ করতে পারো। আমি এই প্রবলেমে 7.48, তোমাদের আগের প্রবলেমগুলোতে কিন্তু আমি 6.24 দেখিয়েছিলাম, পাম্পের যে প্রবলেমগুলো করিয়েছিলাম, এখানে কিন্তু 7.48 দেখাচ্ছি। আসলে আমি যেহেতু এখানে তোমাদের যে এমএআদি যে বইটা সেটা ফলো করছি, তো ওই বইতে যে ইউনিটটা করা হয়েছে আমি সেটা ফলো করেছি জাস্ট কনসিস্টেন্ট রাখার জন্য। কিন্তু তোমরা কিন্তু যে কোনো ইউনিট কনভার্সন ফ্যাক্টরি ইউজ করতে পারো, আইদার 6.24 অথবা 7.48। 6.24টাই আসলে, যদি আমরা বাংলাদেশের কনটেক্সটে বলি, আমরা যেহেতু বেশিরভাগ স্ট্যান্ডার্ডই আমরা ব্রিটিশ স্ট্যান্ডার্ডই ফলো করে থাকি, তো ব্রিটিশ গ্যালন স্ট্যান্ডার্ড হলে সেখানে গ্যালনের সাথে ফিট কিউবের কনভার্সন ফ্যাক্টর হচ্ছে 6.24, আর আমেরিকান গ্যালন হলে সেখানে হচ্ছে 7.48। তো আমি এখানে আমেরিকান গ্যালনটা, যেহেতু বইটা করেছে, তোমরা যে কোনোটাই করতে পারো, দুইটাতেই কিন্তু তোমার রেজাল্ট যা আসবে সেটা কারেক্টই আসবে, মানে সেটাকে কারেক্ট ধরেই আমি ধরে নিব, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তো আমরা এখানে গ্যালন পার ডে থেকে ফিট কিউব পার ডে তে কনভার্সনের জন্য 7.48 দিয়ে ভাগ করা হয়েছে। ভাগ করলে যা আসবে সেটা হচ্ছে ফিট কিউব পার ডে। ঠিক আছে, তো ফিট কিউব পার ডে তে ফ্লো রেটটা যদি আমরা এখানে বসাই, সেখান থেকে খুবই ছোট ভ্যালু আসবে, মানে পার ডে তে যেহেতু এটা, তো সেখান থেকে 24 দিয়ে মাল্টিপ্লিকেশনের কারণ হচ্ছে এটার আওয়ারে কনভার্সন করা। রিটেনশন টাইমটা তোমরা জানো যে কয়েক ঘন্টা হয়, তো সেখানে আওয়ারে কত ঘন্টা সেটা এখানে দেখানো হয়েছে। তো এখানে আওয়ারে এই সেডিমেন্টেশন ট্যাঙ্কের মধ্যে পানিটা রিটেইন করছে 1.8 আওয়ার, এত সময় যাবত রিটেইন করছে। এটা ছিল আমাদের ফার্স্ট যেই ইয়াটা ছিল, কোয়েশ্চেনটা ছিল যে ডিটেনশন টাইম বের করো। এরপরে হচ্ছে এভারেজ ভেলোসিটি অফ ফ্লো থ্রু দ্য বেসিন। আমি একটু এটার জন্য ডায়াগ্রামটা ড্র করতে চাচ্ছি, তাহলে হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি যদি সিম্পল রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক ড্র করি, যেখানে পানি এদিক থেকে ঢুকবে, এদিক থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, এখানে লেন্থ বলা আছে হচ্ছে 50 ফিট, আর বি উইডথ হচ্ছে এখানে 20 ফিট, আর এইচ হচ্ছে 10 ফিট। তাহলে এখন ফ্লো ভেলোসিটি বলতে কি বোঝা যায়? ফ্লো ভেলোসিটি বলতে এই যে পানিটা ফ্লো করছে থ্রু দ্য ট্যাঙ্ক, সেটার যে ভেলোসিটি। তো ভেলোসিটি তো আমরা লিকুইডের ফ্লো ভেলোসিটি যেভাবে নরমালি পাইপলাইনের মধ্যে বের করি, এখানেও সেম ভাবে হবে। এখানে ফ্লো ভেলোসিটি বললে হবে ফ্লো রেট ওভার এরিয়া। দ্যাট মিনস এই ট্যাঙ্কের যে ক্রস সেকশন এরিয়া, সেটা দিয়ে যদি আমি ভাগ করি, লিকুইড যে কোনো ফ্লোর ক্ষেত্রে তোমরা সেভাবেই বের করো, সেই ক্রস সেকশন এরিয়া দিয়ে ভাগ করলে যেটা হবে, এখানে কি করেছে, এখানে ভুল করেছে। আচ্ছা, এখানে একটু ভুল করা আছে, আমি কেটে দিচ্ছি, দেখাচ্ছি। কিউ ওভার এ, কিউটা হচ্ছে
অলরেডি ফিট কিউব পার ডে তে কনভার্সনের জন্য এই ফ্যাক্টরটা আমরা ইউজ করেছি 1 × 10⁶ ডিভাইড বাই 7.48। আর এটা এটা কত হবে কেউ কি একটু বলতে পারবা? ক্রস সেকশন এরিয়া অফ দিস ট্যাঙ্ক কত হবে? এই ট্যাঙ্কের জন্য যেখানে ডাইমেনশন 50, 20 and 10 এল, বি এবং এইচ, সেখানে ক্রস সেকশন এরিয়া ফ্লোয়িং ভেলোসিটি আমি যদি বের করতে চাই, সেই ফ্লোর ক্রস সেকশন এরিয়াটা কত হবে? কেউ কি বলতে পারছো? আচ্ছা, ক্রস সেকশন এরিয়াটা তোমরা যদি সার্কুলার পাইপ হয় কি করো? সার্কুলার পাইপ হলে কি, যখন আমরা ভেলোসিটি বের করি কিউ ওভার এরিয়া করো না? এখানে হচ্ছে রেক্টেঙ্গুলার একটা এরিয়া, তাহলে রেক্টেঙ্গুলার এরিয়া হলে সেটা ক্রস সেকশন এরিয়াটা কি হবে? এরকম হবে না যে এই ফ্লো এরিয়াটা ক্রস সেকশন, যেখানে এই সেকশনটা কি, এই সেকশনটা হচ্ছে বি এর সমান, উইথ এর সমান, আর এইটা কি, এটা হচ্ছে এইচ এর সমান। এখানে কিন্তু এল এর কোনো রিলেশন নাই। আমরা কিন্তু বলছি হচ্ছে ফ্লো এরিয়ার কথা বলছি, ফ্লোয়িং ক্রস সেকশন এরিয়া, দ্যাট উইল বি multiplication equals to multiplication of b width of the tank into হচ্ছে height of the tank। ঠিক আছে, তো b তো এখানে given, b হচ্ছে 20 ফিট আর হাইট হচ্ছে 10 ফিট, সেটা ধরে আমরা এখানে ফ্লো ভেলোসিটি বের করতে পারি। এখানে 60 60 24 দিয়ে ভাগ করা হয়েছে। এখানে যেহেতু কিউ এর ভ্যালুটা ফিট কিউব পার ডে তে এবং এ এর ভ্যালুটা ফিট স্কয়ারে থাকবে, তাহলে এখানে যে রেজাল্ট আসবে, যদি আমরা এখানে কনভার্সনটা না করি তাহলে রেজাল্ট আসবে হচ্ছে ফিট পার ডে তে, সেখান থেকে ফিট পার সেকেন্ডে, যেহেতু ভেলোসিটিটা অনেক স্লো, তোমরা জানো যে সেডিমেন্টেশন ট্যাঙ্কে আসলে ভেলোসিটি অনেক কম থাকবে, সেটাকে ফিট পার ডে তেও রাখতে পারো, আর ফিট পার সেকেন্ডে যদি বলে দেওয়া থাকে তাহলে তোমরা এইভাবে কনভার্সন করতে পারো, অথবা ফিট পার ডে তেও রাখতে পারো, সেটাও কিন্তু অ্যাকুরেট, কারেক্ট, কোনো সমস্যা নেই। কনভার্সন করতে হবে নট নেসেসারিলি। আচ্ছা, এরপরে থার্ডটা আমরা না করে আমি 4 নাম্বারটাতে যাচ্ছি। আগে ওভারফ্লো রেটটা বের করতে বলা হয়েছে। ওভারফ্লো রেটটা লাস্ট ক্লাস আমরা ডিরাইভ করেছিলাম। ওভারফ্লো রেট বা সারফেস লোডিং রেট বলতে, যেটাকে ভি নট দিয়ে ডিনোট করা হয়, দ্যাট ইকুয়ালস টু কিউ ওভার বিএল। ট্যাঙ্কের যে সারফেস এরিয়াটা, ট্যাঙ্কের যে নিচের যে সারফেস এরিয়াটা, সেই সারফেস এরিয়ার রেসপেক্টে পার ইউনিট সারফেস এরিয়াতে যে পরিমাণ ফ্লো হয় সেটাকে আমরা ওভারফ্লো রেট বলে থাকি। তো কিউ ওভার বিএল, বি এবং এল দুইটাই জানা আছে। তো ওভারফ্লো রেটেও কিন্তু কিউ ওভার এ, ফ্লো ভেলোসিটিতেও কিন্তু কিউ ওভার এ, কিন্তু কোন এটা ইউজ করছো সেটা খেয়াল করবে। ওভারফ্লো রেট হলে হচ্ছে ট্যাঙ্কের নিচের যে সারফেস এরিয়াটা সেটার রেসপেক্টে আমরা ওভারফ্লো রেটটা বের করে থাকি, আর ফ্লো ভেলোসিটি যখন বের করব তখন হচ্ছে ক্রস সেকশন এরিয়ার এগেইনস্টে পানিটা যে ক্রস সেকশন এরিয়া দিয়ে ফ্লো করছে সেই ফ্লো ভেলোসিটিটা আমরা এখানে ডিটারমিন করব। তো সিমিলারলি আমরা বিএল যদি ইউজ করি ওভারফ্লো রেটটা বের করতে পারবো। এখন আসো থার্ড প্রবলেমটাতে, এটা একটু ডিফারেন্ট, যদি আমরা একটু কেয়ারফুলি দেখো। ইফ দ্য সাসপেন্ডেড সলিড কন্টেন্ট অফ দ্য ওয়াটার এভারেজেস 40 ppm, মানে এসএস এর যে কনসেন্ট্রেশনটা, তোমরা তো সাসপেন্ডেড সলিডের কনসেন্ট্রেশন বের করা ল্যাবরেটরিতে দেখেছো, যেটা আমরা কিভাবে বের করতে পারি, পুরো স্যাম্পলটাকে নিয়ে যদি ল্যাবরেটরিতে হিট করি, তারপর ইভাপোরেট করলে রেসিডুয়াল যে প্রোডাক্টটা থেকে যাবে সেটা হচ্ছে টোটাল সাসপেন্ডেড সলিডের যে কন্টেন্টটা, আমি ভুল বলছি সরি, আসলে ওভাবে করলে হচ্ছে আমরা টোটাল সলিড কন্টেন্ট পাবো। সাসপেন্ডেড সলিড বের করতে হলে আমাদেরকে পানিটাকে ইনফিল্ট্রেট করে তারপর যদি ইভাপোরেশন করি সেখান থেকে আমরা ডিজলভ সলিড কন্টেন্টটা বের করতে পারি, আর টোটাল সলিড থেকে ডিজলভ সলিডটাকে বাদ দিলে আমরা সাসপেন্ডেড সলিডটা বের করতে পারি। তো এখানে বলা হয়েছে যে পানিটাকে এখানে ট্রিট করা হচ্ছে, সেই পানির কনসেন্ট্রেশন, সাসপেন্ডেড সলিডের কনসেন্ট্রেশন হচ্ছে 40 ppm অর 40 মিলিগ্রাম পার লিটার। তোমরা জানো যে দুটেই ইকুইভ্যালেন্ট ইউনিট। তাহলে কি পরিমাণ ড্রাই সলিড এভরি 24 আওয়ার্সে এই ট্যাঙ্কের মধ্যে ডিপোজিটেড হবে যদি ট্যাঙ্কে যেই সাসপেন্ডেড সলিডের রিমুভালটা সেটা 75% হয়। দ্যাট মিন্স প্রথমে আসো যে সেডিমেন্টেশন ট্যাঙ্কে কি ধরনের পার্টিকেল রিমুভ হবে, সেটা তো ডিজলভ পার্টিকেল রিমুভ হবে না, শুধুমাত্র সাসপেন্ডেড সলিডই রিমুভ হবে, এবং সাসপেন্ডেড সলিডের কনসেন্ট্রেশন ইনফ্লুয়েন্টে কত, 40 মিলিগ্রাম পার লিটার অথবা 40 ppm, আর ট্যাঙ্কের মধ্যে রিমুভাল এফিসিয়েন্সি কত, 75%। দ্যাট মিন্স 40 ppm এর 75%ই কিন্তু ট্যাঙ্কের মধ্যে ডিপোজিটেড হয়ে যাবে। তাহলে ট্যাঙ্কের মধ্যে যেই পরিমাণ পার্টিকেল ডিপোজিটেড হবে সেটার পরিমাণ কত, সেটার পরিমাণ যদি তোমাকে বের করতে বলা হয় সেটা আমরা বের করতে পারি এইভাবে, যে 40 × 0.75, যে সমস্ত পার্টিকেল গুলো বা সলিড কন্টেন্ট ট্যাঙ্কের মধ্যে রিমুভ হচ্ছে সেটা হচ্ছে 75% হচ্ছে 30 ppm। মিনস পানি থেকে 30 ppm বা 30 মিলিগ্রাম পার লিটারই কিন্তু হচ্ছে ট্যাঙ্কের নিচে এখানে স্লাজ লেয়ারে এসে জমা হয়ে যাবে।
এখন স্লাজ লেয়ারে কি পার্সেন্টেজ কত মিলিগ্রাম পার লিটার জমা হবে সেটা কিন্তু এখানে বের করতে বলেনি, এটা বের করতে বলেছে স্লাজ লেয়ারে যে পরিমাণ সলিড জমা হবে 24 ঘন্টায় তার ওয়েটটা কত। হ্যাঁ, তার ওয়েটটা কত সেখানে এখানে বলা হয়েছে। তো ওয়েট হচ্ছে, প্রথমে আসো এখানে 40 ইন্টু 0.75 যদি করছি আমরা, সেটা হচ্ছে 30 ppm আসছে, সেটা মিলিগ্রাম পার লিটারে। কিন্তু টোটাল 24 ঘন্টায় ফ্লো রেটটা কত? 24 ঘন্টায় ফ্লো রেট কিন্তু 1 মিলিয়ন গ্যালন পার ডে। তো 1 মিলিয়ন গ্যালন পার ডে হলে 24 ঘন্টায় কিন্তু আসলে 1 লিটার না, 24 ঘন্টায় কিন্তু প্রচুর পানি হচ্ছে। তো 24 ঘন্টায় যদি কোনো একটা পানি, 24 ঘন্টা না সরি, যদি কোনো একটা সলিডের কনসেন্ট্রেশন, সাসপেন্ডেড সলিডের কনসেন্ট্রেশন যদি 1 ppm হয়, সেই পানিটার 1 লিটার পানির মধ্যে যে পরিমাণ সলিড থাকে সেটা যদি 1 মিলিয়ন গ্যালন ফ্লো হয়, সেটার মধ্যে যে সলিড গুলো থাকবে সেটা টোটাল ওয়েট হচ্ছে 8.34 পাউন্ড। আমি তো আবার রিপিট করছি, যে পানি যেটার যে সলিডের কনসেন্ট্রেশন যদি 1 ppm বা 1 মিলিয়ন গ্যালন পার 1 মিলিগ্রাম পার লিটার হয়, সেরকম পানি যদি 1 মিলিয়ন গ্যালন হয়, 1 মিলিয়ন গ্যালনের ভলিউম অফ ওয়াটার হয়, তার সাসপেন্ডেড সলিডের কনসেন্ট্রেশন যদি 1 মিলিগ্রাম পার লিটার হয়, তাহলে এটার ওয়েট হবে হচ্ছে 8.34। তাহলে 8.34 যদি ওয়েট হয়, তাহলে এই পরিমাণ সলিডের ওয়েট কত, সেখান থেকে আমরা বের করতে পারবো 250 পাউন্ড পার ডে। আচ্ছা, এই অংশটুকু আমি নেক্সট ক্লাসে শুধুমাত্র টোটাল সলিডের যেই ওয়েট বেসিসটা সেটা আমি রিপিট করবো নেক্সট ক্লাসে, বাকি তিনটা আশা করি রিপিট করার দরকার হবে না, আমাদের টাইম শেষ হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা লিভ করতে পারো সবাই, নেক্সট ক্লাসে নেক্সট ক্লাস আছে।